কামাল আতাতুর্ক এর নিরপেক্ষ ব্যবস্থা থেকে তুরস্ককে বের করে নিয়ে আসতে কার্যকর ভূমিকা ছিল যার, তিনি ফেতুল্লাহ গুলেন। ইসলামী আন্দোলনের আধ্যাত্মিক এই গুরু চলে গেছেন অনেকটা নীরবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাসনে ছিলেন তিনি। ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয় ২০২৪ সালের ২০ অক্টোবর। পাশ্চাত্য সভ্যতার অস্তিত্বকে স্বীকার করে নতুন করে ইসলামের জয়যাত্রা শুরু করার আন্দোলন করে গেছেন কিংবদন্তি নেতা ফেতু। তাকে নিয়ে ইনফোজার আজকের আয়োজন। প্রতিবেদন তৈরি করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। ফেতু জানতেন ধর্মনিরপেক্ষতার নিপীড়নের মুখে কিভাবে ইসলামী আন্দোলন করতে হয়। তুরস্কের শিক্ষিত বিশাল একটা অংশ ছিল তার অনুসারী। ফেতুল্লাহর আন্দোলনের নাম ছিল হিজমত। তুর্কি হিজমত শব্দের অর্থ সেবা। তার হিজমত আন্দোলন সারা বিশ্বে গুলেন আন্দোলন নামে পরিচিত। স্বেচ্ছাসেবী আন্দোলন হওয়ায় শুরুর দিকে হিজমতের কার্যক্রমকে গুরুত্বের সাথে নেয়নি ধর্মনিরপেক্ষ সরকার। এতে শিক্ষা, গণমাধ্যম, আন্তঃধর্মীয় সংলাপ সহ নানা কাজ করতে পেরেছিলেন ফেতু। ফেতুল্লাহ গুলেনকে স্বেচ্ছায় নির্বাসনে চলে যেতে হয়েছিল ১৯৯৯ সালে। পেনসিলভানিয়ায় একটি কম্পাউন্ডে থাকতেন তিনি। হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত গুলেনকে নিয়মিত ডাক্তারের কাছে যেতে হতো। এছাড়া বেশিরভাগ সময় কাটত ইবাদত ও ধ্যান করে। পেনসিলভানিয়ায় চুপচাপ সময় কাটালেও গুলেনের সেই কম্পাউন্ড থেকে তার চিন্তা ও আদর্শ ছড়িয়ে যেত লাখ লাখ অনুসারীদের মাঝে। গণতন্ত্র, শিক্ষা, বিজ্ঞান ও আন্তঃধর্মীয় সংলাপে সমর্থন ছিল তার। সেই সাথে তার দর্শনের বড় অংশ জুড়ে ছিল সুফিবাদ। ধর্ম ও দর্শনের চর্চায় ব্যস্ত ফেতুল্লাহ কখনো বিয়ে করেননি। তুরস্কে ইসলামী আন্দোলনের এই পুরোধার ওপর ভর করে প্রথম ক্ষমতায় এসেছিলেন রিসেপ তাইয়েব এরদোগান। পরে এরদোগানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাজনৈতিক গুরু ফেতু। এতে এরদোগানের মিত্র থেকে শত্রুতে পরিণত হন তিনি। এরদোগানকে স্বৈরাচারী আখ্যা দেন এই নেতা। বিপরীতে গুলেনকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেন এরদোগান। ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের পেছনে গুলেন কলকাঠি নাড়িয়েছেন বলেও অভিযোগ করা হয় একে পার্টি থেকে। তবে বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে গুলেন আন্দোলন। সেকুলার তুরস্ককে ধর্মের দিকে ফিরিয়ে আনতে বৈরী পরিবেশে কাজ করেছেন গুলেন। ফেটে চৌচির হওয়া তুরস্কের জমিনকে ইসলামের জন্য উর্বর করে তুলেছেন তিনি। কেবল ইসলাম নয়, নাস্তিকতার বিরুদ্ধে আস্তিকতাকে গুরুত্ব দিয়েছেন এই নেতা। এর জন্য নানা সময় আয়োজন করেছেন আন্তঃধর্মীয় সংলাপ। তিনি ছিলেন অন্য ধর্মীয় যাজক এবং কমিউনিস্ট বিরোধীদের বন্ধু। ১৯৯৮ সালে ফেতু দেখা করেছিলেন পোপ জন পলের সাথে। ১৯৯৮ সালে ফেতুল্লাহ গুলেনের আয়োজনের দেশের সেকুলার ও ইসলামপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে একটি সংলাপ আন্তর্জাতিক মহলে আলোচিত হয়। কর্মজীবনে সারা বিশ্বে শক্তিশালী একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন তিনি। গুলেনের জন্ম ১৯৪১ সালে পূর্ব তুরস্কের শহর এরজুরুমে। তার বাবা ছিলেন মসজিদের ইমাম। স্কুলের পাশাপাশি ইসলামী শিক্ষাও পেয়ে আসছিলেন তিনি। পরে ১৮ বছর বয়স থেকে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে পরিচিতি পান গুলেন। ১৯৪৫ সালে তিনি কুরআন শিক্ষা শুরু করেন। এরপর ১৯৪৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৪৯ সালে তার বাবা অন্য একটা শহরে বদলি হওয়ায় তাকে সেখান থেকে চলে যেতে হয়। গুলেন কুরআনে হাফেজ হন ১৯৫১ সালে। এরপর বাবার মতো ইমামতির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। তখন মসজিদে তার বয়ান ছিল আবেগে ভরপুর। সেই থেকে শুরু। মসজিদের বাইরেও বক্তৃতা দেওয়ার ডাক পড়ত গুলেনের। তুরস্কের তৃতীয় বৃহত্তর শহর ইজমিরে ব্যাপক প্রিয়তা পান তিনি। আন্দোলন শুরুর দিকে বদিউজ্জামান সাইদ নুরসির আন্দোলন থেকে সরে এলেও তার তাফসির রিসালায়ে নূর থেকে ওয়াজ করতে থাকেন গুলেন। এরপর প্রকাশ পায় তার আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। মানুষকে বোঝাতে থাকেন কামাল আতাতুর্ক এর আদর্শের বিরুদ্ধে। ফেতুল্লাহ গুলেন ৭০-এর দশক থেকে সংগঠন গোছানো শুরু করেন। কাজ করতে থাকেন সামাজিক নানা সমস্যা নিয়ে। চালু করেন আলোকিত ঘর নামে ছাত্র হোস্টেল। ছাত্রদের নানা সমস্যা নিয়ে কাজ করার মাধ্যমে তার আন্দোলন শুরু হয়। পরে স্কুল, কলেজ, প্রকাশনা সহ নানা প্রতিষ্ঠান তৈরি করেন। ইজমির থেকে গুলেন আন্দোলন শুরু হলেও ১৬০টি দেশের ২,০০০-এর বেশি স্কুল তৈরি করেছেন গুলেন। মধ্য এশিয়ার অনেক দেশে গুলেনের স্কুলগুলো সেরা হিসেবে বিবেচনা করা হয়। অভিজাত শ্রেণীর শিশুরা এইসব স্কুলে পড়ালেখা করে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫০ করদাতা অর্থায়ন চার্টার স্কুল রয়েছে তার। তুরস্কে গুলেন আন্দোলনের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্য সংস্থা, আছে একটি ব্যাংক।
এছাড়া সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন স্টেশন সহ বড় মিডিয়া সাম্রাজ্য পরিচালনা করেছেন গুলেন। প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া গ্রুপও পরিচালনা করে গুলেন আন্দোলন। গুলেনের ১০০টিরও বেশি দেশে দাতব্য ফাউন্ডেশন, পেশাদার অ্যাসোসিয়েশন ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। হিজমতের যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। এই আন্দোলনের আওতায় সেকুলার কারিকুলাম অনুসারে তুরস্কে ৩ শতাধিক এবং বিশ্বের ১৮০টি দেশে হাজারখানেক স্কুল রয়েছে। তবে এরদোয়ানের সঙ্গে সখ্যতার কারণে গত বছর রাশিয়ান সরকার ফেতুল্লাহর সব কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেয়। এতে রাশিয়ায় থাকা তার প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ১৯৬৬ সাল থেকে গুলেন তার ভবিষ্যৎ ব্র্যান্ড তৈরি করতে শুরু করেন। পেশাগত কারণে পশ্চিমে ইজমিরে চলে যাওয়ার পর তিনি তার প্রথম হাউস অব লাইট প্রতিষ্ঠা করেন। গুলেন দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন করেননি। তার ২০০০ সালে রেফা পার্টিকে নিষিদ্ধ করে পার্টি গঠন হয়। ওই সময় কৌশলগত কারণে ফেতুল্লাহ গুলেন ও তার সংগঠন গুলেন আন্দোলনের সমর্থন পান তিনি। প্রথম ৯ বছরের শাসনে এ নেতাকে সর্বাত্মক সহযোগিতা করেন ফেতুল্লাহ। ২০১৩ সালের আগে তিনি প্রেসিডেন্ট এরদোগানের মিত্র ছিলেন, কিন্তু ওই বছর তুরস্ক সরকারের সমর্থকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্র ধরে তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। ওই তদন্তে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল এরদোগানের ছেলে বিলাল সহ তার দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে। এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে এক পার্টি। এর পেছনে পুলিশ ও বিচার বিভাগে থাকা গুলেনের লোকেরা কাজ করেছে বলে অভিযোগ করে দলটি। এই বিরোধের জেরে তুর্কি সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ পদে গুলেনপন্থী অনেকে উৎপেতে আছে বলে খবর রটে যায়। এতে একে পার্টি ও গুলেনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। ১৯৯৯ সালে সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় ফেতু বলেছিলেন, তুর্কি রাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থার সম্পূর্ণ ক্ষমতা পক্ষে না আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে সঠিক সময়ের অপেক্ষা করা দরকার বলে মনে করতেন তিনি। ওই সময় ধর্মনিরপেক্ষ তুরস্কে ইসলামিক আন্দোলনকে হুমকি হিসেবে দেখা হলেও ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান। ২০০২ সালে এরদোগানের একেপি ক্ষমতায় আসার আগে দলটিতে গুলেনের প্রভাব ছিল। ১৯৯০-এর দশকে তিনি এরদোগান সহ বিভিন্ন রাজনীতিবিদদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন। ১৯৯৯ সালে গুলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান উল্লেখ করে একটি প্রতিবেদন দেয় তুর্কি পুলিশ। কৌশলে পুলিশ বাহিনীতে গুলেনপন্থী অনেকে ঢুকে পড়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে নিজের স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে ১৯৯৯ সালের ২১শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এরপর কখনো ফিরে যাননি তুরস্কে। তবে তুরস্কের বিশ্বের নানা দেশে তাজা রয়েছে তার রাজনৈতিক প্রভাব। এরদোগানের সাথে বিবাদের পর তুরস্কে মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন ফেতুল্লাহ গুলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করা হয় বহুবার, তবে ফেরত পাঠাতে রাজি হয়নি আমেরিকা। ফেতুর মৃত্যুর পরদিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গুলেনের মৃত্যুই কেবল আমাদেরকে স্বস্তি ফিরিয়ে দেবে না, তার অনুসারীরা এখনও আছে। গুলেন আন্দোলনে সম্পৃক্তদের বিশ্বাসঘাতক উল্লেখ করে ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল বলেন, গুলেনের বিশাল নেটওয়ার্ক তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠাতা মারা গেলেও সংগঠনটি রয়ে গেছে। কেউ যেন মনে না করে এই বিপদ কেটে গেছে বা শেষ হয়ে গেছে। প্রত্যেকেরই এই সংস্থার বিরুদ্ধে সতর্ক থাকা উচিত। গুলেন আন্দোলনের নিয়ন্ত্রণে থাকা জামান পত্রিকার সম্পাদক আবদুল্লাহ হামিদ বিলিসি বলেন, গুলেন তুরস্কে কয়েক দশক ধরে নিপীড়নের শিকার হয়েছেন। তুরস্ক ছাড়া অন্য কোনো দেশ হিজমত আন্দোলনকে সন্ত্রাসী বলে না। ২০১৬ সালে বিলিসি সম্পাদিত জামান পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় এরদোগান সরকার। পেনসিলভানিয়ায় গুলেনের কমপ্লেক্স রিট্রিট সেন্টার থেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলিসি বলেন, গুলেন শুধু তুরস্কে নয়, সারা বিশ্বের লাখ লাখ মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন। গুলেন একটি শক্তিশালী আন্দোলন রেখে গেছেন বলে উল্লেখ করেন তিনি।